আমরা যখন যেটা ভাবি না হঠাৎ করে যদি সেই জিনিসটা ঘটে যায় সত্যি কিন্তু খুব অবাক লাগে। কার কণ্ঠ বলেন তো আপনারা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যখন বারান্দার দরজাটা খুলে দিচ্ছিলাম তো বাইরের রোদটা এত প্রচুর পরিমাণে চোখে লাগছিল, আর চারপাশে দেখলাম যে মাইকিং করছে যে বৃষ্টির জন্য আর কি নামাজ পড়ানো হবে। তো আসলে বারবার তারা মসজিদ থেকে সবাইকে ডাকছিল, যদিও 2-3 দিন যাবত আমাদের এখানে কিন্তু বারবার মসজিদে ঘোষণা দেওয়া হচ্ছিল যে বৃষ্টির জন্য তারা নামাজ পড়বে এবং মোনাজাত করবে। তো সেটার প্রিপারেশনে দেখলাম যে আশেপাশের মানুষের হচ্ছে, আর বাইরের রোডটা যে কতটা পরিমাণে সেটা তো কম বেশি আমার প্রিয় আপুরা সবাই দেখতে পাচ্ছেন, আর সব জায়গাতেই কিন্তু একই অবস্থা। তো যাই হোক, বারান্দার দরজা খোলার পর আমি আমার গাছগুলো একটু দেখছিলাম। তো এই যে অপরাজিতা গাছটা দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল, আর এদিক থেকে বেলি গাছটাতে যে ফুলগুলো ফুটেছিল সে যে ফুলগুলো আর কি মরে গিয়েছে ফুটে যাবার পর সে ফুলগুলো এক এক করে আমি তুলে ফেলে দিচ্ছি। তো এই বারান্দায় আসলে কিন্তু এই বেলি ফুলের ঘেরানে আমার একদম মনটা ভরে যায়, এত সুন্দর স্মেল। তো মাঝে মাঝে সন্ধ্যাবেলা যখন আমার এই রুমটাতে আসি মনে হয় যে রুম স্প্রে করেছি, এত সুন্দর ঘ্রাণ। তো আসলে ফুলগুলো ফেলে দিতেও কিন্তু মায়া লাগছিল, আর অনেকগুলো ফুল কিন্তু ফুটেছে। দেখতে দেখতে ভিডিওর অনেক দূর চলে এসেছি। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। মাটিগুলো শুকিয়ে দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। তো যখন দেখা যায় ঘরে কাজকর্ম শেষ হয়ে যাবে তখন কিন্তু একদম বালতি ভরে পানি এনে 2-3 মগ করে পানি দিয়ে দিই গাছের গোড়ার মধ্যে। আর এই পাশ থেকে মরিচ গাছটা আস্তে আস্তে কিন্তু সতেজ হয়ে উঠেছে। তো এই মরিচ গাছগুলোর মধ্যেও কিন্তু মাশাআল্লাহ মরিচ চলে এসেছে, আর 2-3টা মরিচও হয়েছে, ফুলও এসেছে। তো নিজের গাছের যখন সত্যি কথা যে হাতে লাগানো ফুল ফল দেখতে পাই তখন কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে। আজকে কিন্তু ঘুম থেকে ওঠার পর অনেকটা টাইম আমি বারান্দায় কাটিয়ে দিলাম। তো এরপর চলে আসছি রুমে। তো মাছগুলোকে আগে খাবার দিয়ে দিলাম, আর এরপর আমি মাছগুলোকে খাবার দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর মাছগুলো দেখেন কতটা মজা করে খাচ্ছে। আজকের ভিডিও শেষে আমার প্রিয় একজন মানুষ আছে যার সাথে কিনা হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে। তো আমার সকল প্রিয় আপু ভাইয়ারা যদি দেখতে চান যে আমার সেই প্রিয় মানুষটিকে, তাহলে সবাইকে বলবো ভিডিও শেষ অবধি থাকার জন্য। তো আমি কিন্তু এখানে আটার পানিটা বসিয়ে দিলাম, আর অ্যাঙ্কারের ডালটা রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে তো সেদ্ধ দিয়ে দিলাম। তো সকালবেলা দেখতে পেলাম যে গ্যাস মোটামুটি ভালোই আছে, তো চিন্তা করলাম যে তাড়াতাড়ি করে আগে সকালের নাস্তাটা বানিয়ে নেই। তো প্রতিদিন সকালে যেহেতু আমার ঘরে রুটির নাস্তা করা হয়, তবে কোনো দিন দেখা যায় হয়তো বা সুজির হালুয়া, কখনো ডাল, কখনো বা গতকালকে যে তরকারিটা রান্না করা থাকে হয়তো বা সেটা দিয়েও কিন্তু নাস্তাটা করে ফেলি। তবে ইদানিং খুব কম পরিমাণে রান্নাবান্না করছি, কারণ এত গরমে কোনো কিছুই কিন্তু ভালো থাকে না। তো যাই হোক, এপাশ থেকে আটাটা ভালো করে কাই করে তারপর আমি নামিয়ে নিলাম। আর এই যে দেখেন ডালটা সিটি ওঠার পর একদম চারপাশ থেকে ডালের পানিটা পড়ে আমার চুলার অবস্থাটাই খারাপ হয়ে গেল। তো এই ডালটা না সিদ্ধ দেওয়ার পর কেন যেন আমি দেখেছি যে সব সময় এইরকম যখন বলক চলে আসে তো সিটি কিন্তু ঠিকঠাক মতো ওঠে না, তবে একদম 4-5টা দিয়ে এভাবে পানি দিয়ে ভরে যায়। তো এভাবে আর কি কাপড়টা জড়িয়ে দিলে সিটিটা তখন ঠিকঠাক ওঠে, আর পানিটাও চারদিকে ছড়িয়ে পড়ে না। তো আসলে জানি না এটার কারণটা কি। আমার প্রিয় আপুরা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওই পাশ থেকে ডালটা সিদ্ধ আর কি কাপড়টা পেঁচিয়ে দিয়ে আরও 2টা সিটি আমি উঠিয়ে নেব। তো কালো জিরাটা যেহেতু ধুয়ে দিয়েছিলাম, এটা আমি কিচেন ক্যাবিনেটের উপরে এনে রাতের বেলা ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো একদম কিন্তু শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এখন কালো জিরাটা তুলে রাখি। আর আটার কাইটা যেহেতু করা হয়েছে ওটা কিন্তু এখনও অনেকটা গরম আছে, তো ভাবলাম যে আগে একটু ঠান্ডা হোক। এর মধ্যে আমি একজন আপুর কমেন্ট পড়ি। শাহরিয়ার ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু, কেমন আছেন? বিথি আপু, সত্যি আপনার কাজ দেখলে মনে
অনেক বেশি শক্তি আসে। আমি তো আপনার কাজ দেখে ভাবি আপু এত কাজ করে কিভাবে। আপু আমিও কিন্তু আপনার প্রতিটা ভিডিও দেখি, কমেন্ট করি না আপু। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। তো যাই হোক, আমার এই আপুটার জন্য আমার মনের স্থল থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার প্রতিটা আপুর জন্য আমি সবসময় দোয়া করি, সবাই যেন যে যার স্থান থেকে সবাই সুস্থ থাকেন। তো এই যে আমি কিন্তু ওই পাশ থেকে কালো জিরাটা ঢেলে নিলাম, আর এখন আমি এই যে রুটিগুলো কিন্তু অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি। আসলে গরমে না একদম রুটি বেলাটা এত কষ্ট, তো তারপরেও দেখেন কতগুলো রুটি বেলতে হয়েছে। তো দেখা যায় কি মা যেহেতু একটু ব্যস্ত আছে, আবার তাছাড়াও অসুস্থ, তো মা যে শুধু একা ব্যস্ত তা না, তো সকালবেলায় ফোন দিয়ে কিন্তু আমাকে বলেছে যে নাস্তাটা যেন আমি একটু বেশি করে বানাই, কারণ মা আর আমার বোন তারা কিন্তু খাবে। তো আমি কিন্তু গত 2 দিন আগে আমি আমার বোনকে গিয়ে কিন্তু নিয়ে এসেছি। তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে রুটিটা ভেজে নিলাম। প্রতিটা রুটি কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো এখন আমি ডালটাও রান্না করে নেব। আর রান্না করে জানালাটা দিয়ে সবসময় তো বলে থাকি যে এত প্রচুর পরিমাণে রোদ, তো আসলে এই সময়টাতে দাঁড়িয়ে রান্না করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এখানে আমি ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, গরম মশলা, লং, এলাচ সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। তো আমি কিন্তু সব তরকারির মধ্যেই দেখা যায় কি সব ধরনের মশলাটাই ব্যবহার করি আর কি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া 3টা মশলাই কিন্তু আমি ব্যবহার করে থাকি। দেখা যায় কি এখান থেকে যদি একটা মশলা বাদ পড়ে জবার আব্বু কিন্তু খেতেই চায় না। তো আমি সব ধরনের মশলা দিয়ে তারপর আর কি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো জিনিসে যে রান্না করতে গেলে যদি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয় সে জিনিসটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এখানে আমি জিরাটাও নামিয়ে নিলাম, তো জিরার গুঁড়াটাও এখনই আমি দিয়ে দিলাম। তো সব কিছু দেবার পর এটা ভালোভাবে মশলাটা কষানোর পর ডালটা দিয়ে কিন্তু আমি কিছু টাইম কষিয়ে নিয়েছি। এরপর এখানে আমি পানি দিয়ে দিব। আসলে ডালটা যখন রান্না করি তখনই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় আমরা যে এলাকাতে ছিলাম সেই এলাকাতে না তখন তো দেখা যায় একদম প্রতিটা খাবার যে কোনো জায়গাতেই ফ্রেশ পাওয়া যেত। এখন তো দেখা যায় হোটেলে কোনো জিনিস খাবার খেতে গেলে বেশিরভাগই ভেজাল, হয়তো বাসি বা পোকামাকড় এই ধরনের জিনিস দিয়ে কিন্তু রান্না বান্নাগুলো করে থাকে। তো ছোটোবেলা বাবা কি করতো, আমাকে যখন বাজারে নিয়ে যেত বাবার সাথে বাজারে যেতাম, যদিও ঢাকা থাকতাম তারপরে বাজারের পাশে একটা হোটেল ছিল। তো সেখানে না দেখা যেত ভাই ভাই হোটেল নামে একটা হোটেল ছিল। তো সেখানে এই ডালটা প্রতিদিন সকালে তারা রান্না করতো, আর বাবার সাথে বাজারে গেলে বাবা একটা করে পরোটা আর এই ডালটা অফার আর কি নিত, আর সাথে দই নিত। তো এত ভালো লাগতো এই ডালটা খেতে। তো কেমন যেন ওই হোটেলের মতো ওই রকম ফ্লেভারটা কিন্তু আর এই ডালের মধ্যে পাই না। তো যাই হোক, আমি কথা বলতে বলতে আর কি আলাদা আলাদা 2টা বাটিতে বেড়ে নিলাম, আর এই যে রুটিগুলো দিয়ে দিয়েছি। অফ ক্যামেরাতে কিন্তু আমরা সবাই নাস্তা করে নিয়েছি। এরপর চলে এসেছি রুমে। তো বিছানাটা ভালো করে ঝেড়ে এরপর আমি কিন্তু রুমের খাটটা ভালো করে পরিষ্কার করে নিব। তো ধুলাময় একটি বাসা, তো ধুলা তো পরিষ্কার করতেই হবে। পারভিন আক্তার ফ্যামিলি ব্লগ থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম, মাশাল্লাহ তোমার গুণের তো অভাব নাই, সুন্দর সুন্দর রান্না করেছো, রান্নাগুলো অসাধারণ ছিল। কমেন্টটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই গরমে লেবুর শরবত বেশি বেশি খেও। দোয়া করি তোমার ফ্যামিলির জন্য, সুস্থ থাকো, ভালো থাকো, নিজের শরীরের প্রতি যত্ন নিও। মাশাল্লাহ তোমার গাছগুলো অনেক সুন্দর, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ যে আমার প্রিয় আপুরা দেখা যায় কি এই গরমের মধ্যে কোনটা খেলে ভালো থাকবো, কি খেলে ভালো থাকবো সে বিষয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর এই কমেন্টগুলো পাওয়ার পর কিন্তু একদম সত্যি মনটা আনন্দে ভরে যায়। অন্যরকম একটা ভালোবাসা কাজ করে যে আমার প্রিয় আপুরা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কথাগুলো লিখে থাকেন। যাই হোক, নাজমা
সালমা ইসলাম আইডি থেকে আপু লিখেছিলেন যে আমার এই ওয়াশিং মেশিনটা কত কেজি আর এটাতে বিল কেমন আসে। তো আসলে আপু আমার এই ওয়াশিং মেশিনটা হচ্ছে 8 কেজি, আর বিল কত আসে আমার মনে হয় তেমন একটা আসে না, খুব কমই আসে। আমি তো দেখা যায় কি যে ধরতে গেলে যে একদিন পর পরই ব্যবহার করি, আবার মাঝে মাঝে দিনে 3-4 বারও ব্যবহার করে থাকি। তো আমি তো সব কারেন্টের বিল একসাথে দিই, আসলে কতটা আসতে পারে আসলে আমি সঠিকটা বলতে পারছি না আপু, তবে খুব কম বিলই আসে, অতিরিক্ত যে একটা বিল সেটা কিন্তু আসে না। তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকো আশা করছি উত্তরটা পেয়ে যাবে। আমি কিন্তু নাস্তা খাওয়ার পরই থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম। তো আগে থালা বাসন ধুয়ে এরপর কিন্তু আমি রুমটা আর কি গুছাতে গিয়েছি। তো এই দিক থেকে কিন্তু থালা বাসনের পানিটা ঝরে গিয়েছে, আর রান্নাঘরে জানালা দিয়ে যেহেতু প্রচণ্ড রোদ আসে তো থালা বাসনগুলো কিন্তু শুকাতেও তেমন একটা সময় লাগেনি। আমাদের গৃহিণীদের যে একা হাতে কত কাজ করতে হয়, একটার পর একটা কাজ কিন্তু করেই যায়। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু এই যে শুরু হয় কাজের পাহাড়, তো একদম রাতে ঘুমানোর আগ পর্যন্তই কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয়। এই যে থালা বাসনগুলো গুছিয়ে এরপরই কিন্তু আবারও দুপুরে রান্নার আয়োজন করতে হবে। আর রান্না বলতে প্রতিদিন কিন্তু একই চিন্তা যে কি রান্না করব, কোনটা রান্না করলে বাচ্চারা খেতে ভালোবাসবে। তবে এই গরমে কিন্তু কোনো কিছুই আর তেমন রান্না করতে ইচ্ছে করছে না। তো যাই হোক কাজগুলো খুব দ্রুতই করে নিচ্ছিলাম। আর বললাম না যে বোনকে নিয়ে এসেছি, যেদিন আমি কাজগুলো করছিলাম সেদিনই কিন্তু অনেক রাতের বেলা প্রায় রাত 3টার দিকে আমার বোনকে আমি আনতে গিয়েছিলাম। অনেকে বলতে পারেন রাত 3টার দিকে আপু তুমি তোমার বোনকে কেন আনতে গেলে, এত রাতের বেলা কিভাবে গেলে? তো গিয়েছিলাম আপনাদের ভাইয়াকে সাথে করে। তবে তার আগে কিন্তু আমার প্রিয় একজন আপুর সাথে দেখা করে তারপরে আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম। আর সেই মানুষটার জন্য কিন্তু আমি নবীনগর গিয়ে 3 ঘন্টা অপেক্ষা করেছিলাম। হঠাৎ করে আপু আর কি ওই দিন রাতে আর কি আপুর সাথে দেখা হয়েছিল 26 তারিখে, 25 তারিখে রাত 8টা বাজে আপু হঠাৎ করেই আমাকে ফোন দেয়। আর আপুর সাথে অনেক টাইম গল্পগুজব করি, যদিও সেগুলো নিজেদের ব্যক্তিগত এবং পার্সোনাল বিষয়ে কিছু কথা বলছিলাম। তো কথা বলতে বলতে অনেকটা টাইম কিন্তু চলে গিয়েছিল। তো আপুর সাথে অনেক টাইম কথা বলেছি, যেহেতু আপু অনেক দিন পর ফোন দিয়েছিল। তো কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে আপুকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এখন কোথায় আছো? তো আপু আর কি বলতেছিল যে সে কুষ্টিয়া আছে, এবং আমি বলেছিলাম যে তুমি কুষ্টিয়া থাকো, আমি 1 তারিখে আসছি। তো আপু আর কি পরে বলল যে কুষ্টিয়া কোথায় আসবে? তো আমি আর কি বলেছিলাম যে কুষ্টিয়া গাড়াগঞ্জ যাব। তো আপু বলল যে আমি তো সেখানে আছি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু আপু সেখান থেকে অলরেডি রওনা দিয়ে দিয়েছিল। তো যাই হোক যখন আর কি সে রওনা দিচ্ছিল তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি সিরাজগঞ্জ দিয়ে আসছো না নবীনগর দিয়ে? তো আপু আর কি বলছিল যে না নবীনগর দিয়ে যাব। তো আমি কিন্তু এপাশ থেকে চিংড়ি মাছেরটা খুব ভালো করে বেছে নিচ্ছি, আর এটা বেছে তারপর আর কি এটা লবণ দিয়ে খুব ভালোভাবে আমি একটু কেচে পরিষ্কার করে নেব। আসলে বাসায় কারেন্ট নেই, তো কারেন্টেরও কিন্তু আর কি প্রচুর সমস্যা। আর এইটা মনে হয় যতদিন এরকম গরম থাকবে ততদিন এই সমস্যারও সমাধান হবে না। তো যাই হোক আমি চিংড়ি মাছটা বাছতে আপনাদের সাথে গল্প করি। তো তারপরে গিয়ে আর কি আপু বলল যে ঠিক আছে। তো আপুকে আর কি আমি বলেছিলাম যে আমার বাসায় আসার জন্য। তো আপু বারবার বলতেছিল আপুর আসতে আসতে অনেক রাত হয়ে যেতে পারে। তো আমি বললাম যে ঠিক আছে, যদি অনেক রাত হয়ে যায় তাহলে যেন আমি আর কি নবীনগর গিয়ে আপুর সাথে দেখা করব। তো আপু আর কি বলতেছিল যে বিথি আপু রাতে 1টা কি 2টা বেজে যাবে, এত রাত অবধি তুমি এখানে ওয়েট করবে নাকি? তো আমি বলেছিলাম যে ভালোবাসার মানুষের জন্য ওয়েট করতে কিন্তু খারাপ লাগে না। তো দেখা যায় ওই দিন কিন্তু জবার আব্বু রাত 12টায় ছুটি হবার কথা ছিল। তো আল্লাহরই কি হুকুম, তো ওর কিন্তু ছুটি রাত 11টা হয়ে গিয়েছিল। এরপর আবার আমি আপুকে ফোন দেই কোথায় আছে কতটুকু আছে জানার জন্য। তো আপু বলল যে আপু ফেরি পার হয়েছে। তবে আমি ফেরি পার হওয়ার পর কথা শোনার পরে কিন্তু আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপরে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম।
তো জবার আব্বু আসলে এত ধৈর্যশীল একজন মানুষ, ওনাকেও ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ উনি আমার সাথে 3টা ঘন্টা কিন্তু সেই নবীনগর এই অন্ধকারে রাত একদম কি বলবো যে 11:30 থেকে রাত 3টা তুড়ি আর কি আমার জন্য কিন্তু সেও দাঁড়িয়েছিল। তো যাই হোক, পরের দিন কিন্তু শুক্রবার ছিল, তো তার কিন্তু অফিস ছিল, যেহেতু 1 তারিখে আর কি ওর অফিসটা বন্ধ থাকবে, আর 1 তারিখ হবে 1 মে, সেদিন তো শ্রমিক দিবস, কম বেশি সব অফিস আদালতই কিন্তু বন্ধ থাকবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এপাশ থেকে চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে, তো চিংড়ি মাছের যে আর কি চোছাগুলো পড়েছিল সে জায়গাটা একটু সাবান দিয়ে ভালো করে আর কি ক্লিন করে ফেললাম। সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর কেচিটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আমি যে এর আগে কিছু বরবটি ওই যে রেখেছিলাম আর কি ফ্রোজেন করে, তো সেটাই আর কি এখন আমি রান্না করে নেব, যেহেতু অল্প পরিমাণে, তাই অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে ওটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন তরকারিটা রান্না করে ফেলবো, আর আজকের তরকারিটা কিন্তু একদম ডিটেলস আর শেয়ার করব না, আর এটা দুপুরের জন্যই রান্না করছি, কারণ ওই যে বললাম এই গরমে কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করছে না। তো দেখা যায় কি যাই রান্না করছি টুকটাক এটা সেটা থেকেই যাচ্ছে, ওটা ফ্রিজে থাকছে, আবার দেখা যাচ্ছে পরের দিন ওটা বের করে গরম করে তারপর আবার খাওয়া হচ্ছে। আর নতুন যে তরকারিটা রান্না করা হয় তখন কিন্তু ওই নতুন তরকারিটাই সবাই খেতে পছন্দ করে, বাসি তরকারিটা কিন্তু কেউ আর তেমন খেতে চায় না, যার কারণে এত অল্প পরিমাণে রান্না করি, আর রান্না করার চেষ্টাও করি যেন যেটা যখন রান্না করব সাথে সাথে যেন ফুরিয়ে যায়, কোনো জিনিস যেন বাসি করে ফেলে দিতে না হয়। তো এই তো আমি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, এরপর আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে এরপর এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি আর কি বরবটিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। তো রান্না করতে আসলে মনে হয় কি যে রান্নাঘর থেকে কতক্ষণে বের হব, তো ভালোই লাগে না, আর আমি চেষ্টা করি যে যত দ্রুত রান্নাঘর থেকে বের হওয়া যায় ততই মনে হয় যে একটু শান্তি পাবো। তো যাই হোক, এই যে বরবটিটা দিয়ে দিলাম। তো এখন আপুটার কথা বলি, পরবর্তীতে আপু ফেরি পার হওয়ার পর কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছিল আর কি, আপুর গাড়িতে গ্যাস ছিল না, গ্যাস নেওয়ার জন্য, তো অনেকটা টাইম 3টা ঘন্টা কিন্তু অনেক সময়। তা আমরা স্বামী স্ত্রী দুইজনে দাঁড়িয়েছিলাম, আমি ভেবেছিলাম যে জবার আব্বু একটু রাগান্বিত হবে, কিন্তু সে কিন্তু একটু রাগান্বিত হয়নি। তো সে বসে বসে চা খাচ্ছিল, তার সাথে আমিও বসে বসে চা খাচ্ছিলাম, আর চারপাশটা আর কি ঘুরছিলাম, যদিও তখন অনেক রাত, তবে আশেপাশে কিন্তু গাড়ি ঘোড়া ঠিকই ছিল। তো দুপুরে রান্না বান্না করে অলরেডি আমরা খেয়ে নিয়েছি, রাতের বেলাও খেয়ে নিয়েছি। এই যে আমরা কিন্তু এখন যাচ্ছি সেই নবীনগরে। যখন যাচ্ছিলাম তখন বাজছিল রাত প্রায় 11টার মতো। আপু কিন্তু বারবার নিষেধ করছিল যে বিথি আপু তোমার আসার দরকার নেই, এত রাত পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে আর এই গরমের মধ্যে কোনো প্রয়োজন নেই। তারপরও আমি বলছিলাম যে না, তুমি আমার বাসার সামনে দিয়ে যাবা আর আমি তোমার সাথে দেখা করব না, সেটা তো হয় না। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার গাড়িগুলো একটু ভিডিও করছিলাম, আর আপনাদের ভাইয়া এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছে আর মশা মারছে, এটা দেখে হাসছিলাম। এখন বাজে রাত 1:58, তো দাঁড়িয়ে আছি। তো আপু কিন্তু 2টায় চলে এসেছে, আর আপু তো এসেই দুজনকে জড়িয়ে ধরেছিলাম। আর আমি আইডিয়া বান্ধবীর সাথে দেখা হবে, আগে থেকে জানলে একটু সেজে গুজে আসতাম। তো এরপর কিন্তু অনেকটা টাইম গল্প করেছি, আর আপু বারবার বলতেছিল যে একজন প্রেমিকও কিন্তু একজন প্রেমিকার জন্য এতটা টাইম অপেক্ষা করে না, তুমি কিন্তু অনেকটা টাইম আমার জন্য অপেক্ষা করেছো আপু। আসলে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না। যাই হোক, আপুর সাথে অনেক গল্পগুজব করে আপুর বাড়ি থেকে কলা এনেছিল, তো সেটা খেয়ে তারপরে ওইখানে অনেকটা টাইম দাঁড়িয়ে তারপর আপনাদের ভাইয়া এই যে বোনের বাসায় নামিয়ে দিয়েছিল। আর এরপরের দিন আমি আমার বোনকে নিয়ে আর কি আমার বাসায় চলে আসি। এই ভিডিওর ফুটেজটুকু কিন্তু আরও 2 দিনের আগের ছিল। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পাতে চলে এসেছি, আর আপু কি দিয়েছিল আমাকে সেটা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।